স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। ভৌগোলিক অবস্থানের কারণেই বাংলাদেশের অগ্রগতি রুখে দেওয়ার শক্তি নেই কারো, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান মিলে যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে 4 দেশই লাভবান হবে। এ সময় দুর্নীতিমুক্ত জাতি গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে রবিবার সকালে নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টা ডিসি সম্মেলন উদ্বোধন করার পর 4টি বিশেষ ও প্রায় 30টি কার্য অধিবেশন হয় দিনভর। পরে রাতে চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সভার আয়োজন করে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সভায় উপদেষ্টারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ মোকাবেলা ও সরকারের সেবা জনগণের দুয়ারে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের কাজ করার পরামর্শ দেন। ডক্টর ইউনূস যদি ক্ষমতা না নিতেন, দেশের কি অবস্থা, আর্থিক অবস্থা, এটা অকল্পনীয়। কিন্তু এটা ভেতরের লোকজন জানে না, বাইরের লোকজন যারা পণ্ডিত ব্যক্তি জানেন, আপনারা অনেকে জানেন কিন্তু স্বীকার করতে চান না। আমি জানি এখানে আপনারা অনেকেই মনের আপত্তি নিয়েই এটাতে সামিল হতে হয়েছে, কিন্তু কারো কারো আবার অনেক অত্যুৎসাহ ছিল, অনেক বেশি আগ্রহ ছিল। আমাদের সেগুলি মনে আছে, কাউকে কোনো দোষারোপ করছি না। আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। পিছনের কৃতকর্মের জন্য ভুল ত্রুটি জাতির সামনে ক্ষমা চেয়ে এবং সামনের দিনে প্রতিশ্রুতি করেই এগোতে হবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ভৌগোলিকভাবে পাওয়া বাংলাদেশের সুবিধার যথার্থ ব্যবহার হয়নি। তিনি এই সম্ভাবনা কাজে লাগানোর প্রত্যয় জানান। নেপালের যে অবস্থা, ভুটানের যে অবস্থা, ভারতের 7 সিস্টারের একই অবস্থা। তার সমুদ্র দর্শন তার হয় না। তার সঙ্গে আমরা যোগ দিই একসঙ্গে এই অর্থনৈতিক অঞ্চল। আমাদের যে সমুদ্র বন্দর, তাদের মাল আনা নেওয়া করবে, আমাদের মাল আনা নেওয়া করবে, তাদের কাছে যাবে, তাদের অর্থনীতি আমাদের অর্থনীতি একসঙ্গে জাগবে। এ সময় দুর্নীতির চক্র ভেদ করার উপর জোর দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সারা গায়ে ঘা, এটার থেকে মুক্ত হতে না পারলে কোনো দিকে অগ্রসর হবার আমাদের উপায় নেই। দুর্নীতি থেকে আমাদের বের হতে হবে এবং শিগগিরই হতে হবে। অপেক্ষা করলে হবে না। অপেক্ষা করলে এই আমাদের সমুদ্রও কোনো কাজে লাগবে না, আমাদের পর্বতও কোনো কাজে লাগবে না। আমাদের তরুণদেরকে আমরা জাহান্নামে ফেলে দিলাম, তারা কোন জাহান্নামে চলে আসলো। দেশের তারুণ্যের বিশাল সম্ভাবনাকে কাজে লাগানোর কথাও জানান প্রধান উপদেষ্টা। অনন্য ক্ষমতা এই দেশের তরুণদের মধ্যে আছে, এটা হারিয়ে যাবে না। আপনারা মনে করেন না যে এটা এক ঘটনায় শেষ, এটা শেষ হয়নি, শুরু হলো মাত্র। কাজেই সেইভাবে আমাদেরকে এই তরুণদের সুযোগ দিতে হবে। ডিসিদের উদ্দেশ্যে ডক্টর ইউনূস বলেন, ভালো কাজের উৎসাহ দিতে প্রত্যেক জেলাকে র্যাঙ্কিং করা হবে। ওই র্যাঙ্কিং প্রতি মাসে আমরা এটা ফলাফল প্রকাশ করতে চাই। সবাই তার বন্ধু বান্ধব সব জেলা দেখবে, কে কোন জেলা ফার্স্ট হলো, কোন জেলা সেকেন্ড হলো, কোন জেলা থার্ড হলো। যারা উপরে থাকবে তাদেরকে আমরা অভিনন্দন জানাবো। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের সম্পর্কের যে টানাপোড়েন চলছে তা মোকাবেলায় একযোগে কাজ করতে চায় ঢাকা ও দিল্লি। রবিবার ওমানের রাজধানী মাস্কাটে ভারত মহাসাগরীয় সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উদ্বেগ ও চ্যালেঞ্জ মোকাবিলার কথা স্বীকার করেছে উভয় পক্ষ। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বন্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা সহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। বৈঠকে গঙ্গা চুক্তি নবায়নের জন্য বাংলাদেশের তরফ থেকে তাগাদা দেওয়া হয়। এছাড়া সার্কের স্থায়ী কমিটির বৈঠকের গুরুত্ব তুলে ধরে বিবেচনার অনুরোধ করা হয় বৈঠকে। একই সঙ্গে 4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠেয় বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে প্রথম বৈঠক করেছিলেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর। জাগো বাহে তিস্তা বাঁচাই, এই ডাবে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় সহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে 2 দিনের কর্মসূচি চলবে আজ থেকে। তিস্তা নদীর 11টি পয়েন্টে এই কর্মসূচির ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। টানা 48 ঘণ্টা কর্মসূচি চলবে।
এদিকে তিস্তার পানির হিস্যা এখন ন্যায্য দাবি বলে মন্তব্য এই আন্দোলনে যোগ দেওয়ার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির নেতাকর্মীরা। রংপুর অঞ্চলের মানুষের জীবন জীবিকার মূল চালিকা শক্তি তিস্তা নদী। এরপরও উত্তরাঞ্চলে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী ও লালমনিরহাট জেলার মানুষ পানি বৈষম্যের শিকার হয়েছে বলে অভিযোগ করা হয়। বাংলাদেশের সাংবাদিকদের ওপর হামলা বাড়ছে উল্লেখ করে তা বন্ধে পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয়। সংগঠনটি বলছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের সাংবাদিকদের নিরাপত্তার অগ্রগতি হওয়ার আশা করা হলেও সাংবাদিকেরা এখনও অরক্ষিত। বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকেরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। পাশাপাশি RSF এসব ঘটনায় জড়িত দুষ্কৃতকারীদের বিচারের আওতায় আনতে ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় রংপুরে 23টি মামলা হয়েছে। তবে এসব মামলায় এখন দেখা যাচ্ছে নানা অসঙ্গতি। ঢালাও আসামি, এক ঘটনায় একাধিক মামলা হয়েছে। অনেক মামলার বাদী চেনেন না বা আসামিদেরও। ভিন্ন উদ্দেশ্যে করা এসব মামলা বিচার কাজ বাধাগ্রস্ত করছে বলছেন আইনজীবী ও বিশ্লেষকরা। পুলিশের আশ্বাস, নিরপরাধ কাউকে হয়রানি না করার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের শুরু থেকেই উত্তাল ছিল রংপুর। আন্দোলন দমনে সরকার সহিংস হলে হতাহত হয় অনেকে। এসব ঘটনায় জেলায় এখন পর্যন্ত 23টি মামলায় আসামি কয়েক হাজার। গত 18 জুলাই শহরের মডার্ন মোড়ে পুলিশের গুলিতে মারা যান অটো চালক মানিক মিয়া। প্রায় এক মাস পর স্থানীয় কয়েকজনের সহযোগিতায় 119 জনকে আসামি করে তাজহাট থানায় মামলা করেন নিহতের মা নূরজাহান। তবে লিখতে পড়তে না পারা এ নারী মামলা করে এখন বিপাকে। মামলায় আসামিদের তালিকায় রয়েছে তারই কয়েকজন স্বজন। কাই বাবা করছে আল্লাহ তো মুখ নিয়ে গেছে, কইছে একটা শহীদ মুই তার বোঝো না বা আমারে আত্মীয়দের গাঁকে ডুবি দিল। আসামি আমার চাচাতো ভাই মেম্বার তাইও হয়েছে, আমার খালাতো ভাই, মামাতো ভাই, বোনের স্বামী। আন্দোলনে ঢাকার উত্তরায় মারা যান হারাগাছ থানার বাসিন্দা লাভলু মিয়া। ওই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় 22 আগস্ট মামলা করেন নিহতের ভাই। কিন্তু একই ঘটনায় উত্তরা পূর্ব থানায় ভুক্তভোগীর ফুফাতো ভাই পরিচয়ে দুখু মিয়া নামে এক ব্যক্তি মামলা করেন, যদিও লাভলুর স্বজনরা চেনেন না বাদীকে। আমার স্বামীর ফুফাতো ভাই, কোন কালের ফুফাতো ভাই তা আমি তো চিনি না। হারাগাছে কে জানি দুখু মিয়া, তার আমি চিনি না। যেটা হারাগাছের বড় লোক আছে তার নামে মামলা করছে, দিয়ে এইটা নিয়ে তারা চাঁদাবাজি শুরু করে দিয়েছে। তবে দুখু মিয়া জানান, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে তাকে দিয়ে মামলা করানো হয়েছে। সেটা দল মামলা করছে, আমি মামলা করলাম কিভাবে? বাদী আমি তো চেনা প্রমাণের মধ্যে আছি। দলীয় মামলা, এই মামলা জেলা করছে, আমাকে বাদী বানাইছে, ফোকাসিং করেছে, সেটা আমি বুঝি। শুধু তাই নয়, রংপুরে কিছু মামলায় নাম এসেছে অন্য জেলা ও বিদেশে বসবাসকারীদের। আমার নামে মামলা দেওয়া হলো। আমার ভাই ব্যারিস্টার মঞ্জু আলী লন্ডনে থাকে, তিনি একজন রেমিটেন্স যোদ্ধা, তার নামে মামলা দেওয়া হলো। বাদীকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, উনিও আমাকে ব্যক্তিগতভাবে চেনেন না। উদ্দেশ্যমূলক এসব মামলা নিয়ে বিব্রত আইনজীবীরা। মামলা পরিচালনায় জটিলতায় পড়ছেন তারা। হয়তো অরিজিনাল যারা দোষী লোক তারা বাদ করে গেছে, অনেক নির্দোষ লোকও দেখা যাচ্ছে এখানে আসামি হিসেবে তাদের তালিকায় নাম আসছে। পুলিশ রিপোর্ট না আসা পর্যন্ত এই মোকদ্দমাগুলোতে পরিচালনা করতে আমরা বিব্রত বোধ করতেছি। এ ধরনের প্রশ্নবিদ্ধ মামলা ভুক্তভোগীদের সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে বলছেন বিশ্লেষকরা। প্রতিহিংসার কারণে যারা নিরপরাধ নির্দোষ মানুষও এখানে জড়িয়ে গেছে, এই সন্দেহের সুবিধাগুলো কিন্তু আসলে এই প্রকৃত আসামিরা পাবে, প্রকৃত অভিযুক্তরা পাবে। তারা বেকসুর খালাস হয়ে যেতে পারে। আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত প্রক্রিয়া জটিল হয়েছে, এমনটা স্বীকার করে নিরপরাধ কাউকে হয়রানি না করার আশ্বাস পুলিশের। বিষয়টি একটু কঠিন এবং সময় সাপেক্ষ বিষয়। এতজন আসামি যাচাই বাছাই করে তদন্ত কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকে পুলিশ সেটি উল্লেখ করবে। উদ্দেশ্য প্রণোদিত এসব মামলার বিষয়ে সরকারের পদক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।
কয়েকদিনে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্বাঞ্চল। এতে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে কেন্টাকি, জর্জিয়া, আলবামা, মিসিসিপি ও টেনেসি ও ভার্জিনিয়া, ক্যারোলাইনা সহ 8 অঙ্গরাজ্যে। এখন পর্যন্ত প্রাণহানি হয়েছে অন্তত 9 জনের। অব্যাহত রয়েছে ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়া। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 8 অঙ্গরাজ্যের 4 লাখ মানুষ। কর্তৃপক্ষ বলছে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কেন্টাকি অঙ্গরাজ্য। প্রবল বর্ষণে বেড়ে গেছে স্থানীয় নদীগুলোর পানি, ডুবে গেছে শত শত রাস্তাঘাট সহ বাড়িঘর। বন্যার পানিতে আটকা পড়েছে শত শত মানুষ। চলছে উদ্ধার অভিযান। এসব অঞ্চলে আরও কয়েকদিন ভারী বৃষ্টি সহ বাতাস অব্যাহত থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস বিভাগ। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা কেন্টাকি অঙ্গরাজ্যের। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কার্যকর ও শক্তিশালী করার $2.90 কোটি সহায়তা তহবিল বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বাতিল করা হয়েছে ভারত, নেপাল সহ আরও কয়েকটি দেশের বরাদ্দ। এমন ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর DOGE। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর একের পর এক নির্বাহী আদেশে সই করে বিশ্বব্যাপী রীতিমতো ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশে প্রায় সব মার্কিন সহায়তা স্থগিতের পর বিভিন্ন দেশের নানা প্রকল্পে অর্থায়নও ব্যাপক কাটছাঁট করছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগ DOGE জানিয়েছে মার্কিন করদাতাদের অর্থ ব্যয়ে বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প বাতিল করা হয়েছে। এর মধ্যে আছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার লক্ষ্যে নেওয়া প্রকল্প স্ট্রেন্থেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশে $2.90 কোটি অর্থায়ন। পাশাপাশি আরও কয়েকটি দেশের জন্য নির্ধারিত বড় ধরনের সহায়তা বাতিল করে ইলন মাস্কের নেতৃত্বাধীন দপ্তর DOGE। এর মধ্যে আছে ভারতে ভোটার উপস্থিতি বাড়ানো সংক্রান্ত $2.10 কোটি একটি প্রকল্প। এ তালিকায় আছে মোজাম্বিকের জন্য 1 কোটি, কম্বোডিয়ার জন্য 23 লাখ, সার্বিয়ার জন্য 1.40 কোটি, মলদোভার জন্য $2.20 কোটি, নেপালের জন্য $3.90 কোটি এবং মালির জন্য $1.40 কোটি প্রকল্প। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে যুক্তরাষ্ট্রের সরকারি ব্যয় সংকোচন করতেই ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক।